সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ মনে করেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দলটির রাজনৈতিক মৃত্যু ঘটেছে। এনসিপি নেতা সার্জিস আলমের মতে খুনিদের দ্রুত বিচার না হওয়ায় ফ্যাসিবাদের দোসররা আবার গর্ত থেকে উঁকি দিচ্ছে। বিএনপিকে দায়িত্ব নিয়ে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় গণহত্যার দায় আওয়ামী লীগের বিচার। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ফজলে হুদা বাবুল, সংসদ সদস্য বিএনপি, মোহাম্মদ কামাল হোসেন, সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবং অনিক রায়, সদস্য নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। যাচ্ছি মূল আলোচনায়। আমাদের অতিথিকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকে। আপনারা জানেন তো, এতক্ষণে আমরা যে কথা বলেছি সেখানে গণহত্যার দায়ে বা মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার আসলে কত দূর, সেই জায়গাটা আবার নতুন না, ঠিক আসলে প্রথম দিন থেকেই আসলে এটা আলোচনা হচ্ছিল। যেহেতু আজকের প্রসিকিউটর সাহেব, চিফ প্রসিকিউটর সাহেব, তিনি বলেছেন যে তদন্ত চলছে, আইনি প্রক্রিয়া তাদের নিষিদ্ধের বিষয়টি আসবে প্রমাণিত হলে, যদি তারা মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হয়। এটাকে আসলে কীভাবে দেখছেন? আওয়ামী লীগের বিচারটা আসলে কীভাবে হতে পারে বা কবে নাগাদ হতে পারে, এসব বিষয়গুলি নিয়ে আপনারা কী ভাবছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এবং সহ আলোচক মাননীয় এমপি মোহাম্মদ কামাল হোসেন ভাই, বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে নির্বাচিত, এবং অনিক রয়, সহ আলোচক। অনিক রয়কে আমি অনেক দিন থেকে দেখি, শুনি, ফলো করি, আজকে সাথে পেয়েছি, ভালো লাগলো। দেখুন, যেটা চিফ প্রসিকিউটর যেটা বলেছেন, আমার মনে হয় যে উনি যথার্থই বলেছেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেটা আসবে, এর বাইরে তার কথা বলার কথাও না। যেটা সার্জিস আলম বলেছেন এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন, সেটাও যথার্থই বলেছেন। কারণ আওয়ামী লীগ তো আর নাই। আওয়ামী লীগকে যারা জিন্দা করার প্রচেষ্টা করছে, কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু ঘটেছে। দেখুন, আওয়ামী লীগের কিন্তু মৃত্যু হয়ে গেছে বেশ কয়েকবারই। ৭৫-এর পর হয়েছিল, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তাদের আবার পুনর্নিবন্ধন হয়, এবং তারপরও শেখ মুজিবুর রহমান সাহেব এর প্রতি মানুষজনের ভালোবাসা, শ্রদ্ধা ছিল ৭১-এর আগ পর্যন্ত। তার যে জেল জুলুম, হত্যা মামলা, আন্দোলন সংগ্রাম, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, এগুলোর জন্য উনি করেছেন। দিন শেষে কিন্তু উনি ক্ষমতায় আসবার পর দেখা গেছে যে তখন উনি আর আওয়ামী লীগে থাকেননি, উনি বাকশালে এসেছেন, গণতন্ত্র হত্যা করেছেন। উনি সেই বলেছেন সংসদে দাঁড়িয়ে, কোথায় সে সিরাজ শিকদার, যখন থেকে দেশের আপনার ন্যায় বিচারের পথ একরকম বন্ধ হয়ে গিয়েছিল, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা। আমরা বেশি করে এটা বলি সংবাদপত্রের স্বাধীনতাটার কারণ হচ্ছে তখন এতগুলো টেলিভিশন ছিল না, থাকলে হয়তো সাথে এই কথাটাও উচ্চারিত হইতো যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতা। মানে মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না, গণতন্ত্র তো ছিলই না, এবং সকলকে বাধ্য করা হয়েছিল তার আদর্শের একটা দল, তার মতের একটা দল, এবং যে দলটা প্রতিবেশী দেশ ভারতের মদতপুষ্ট এবং তাদের প্রযোজনা পরিবেশনায় তৈরি হচ্ছিল, এটাকে একটা করদ রাজ্য হিসেবে করার জন্য। সেখান থেকে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা হয়েছে প্রতিষ্ঠিত। তারপর গণতন্ত্র বারবার ধাক্কা খেয়েছে। বাংলাদেশ খুব কম সময়ে গণতান্ত্রিক যাত্রার মধ্যে অতিবাহিত হতে পেরেছে। দীর্ঘ প্রায় 9 বছর স্বৈরশাসক এরশাদ, তারপরে গত 17 বছর। যে কথাটা দিয়ে শুরু করলাম, যেটুকুই শেখ মুজিবুর রহমানের সাহেবের প্রতি সম্মান ছিল,
তার মানে কুসন্তান বলবো আমি, আই এম সরি ফর দিস ওয়ার্ডিং, এবং একটা মস্তিষ্ক বিকৃত একটা মানুষ, যিনি তার বাপকেও খুন করলেন, এবং যে দলটা 96 আন্দোলন করেছে, রাজপথে ছিল, সেই নতুন আওয়ামী লীগ, সেই দলটাকেও খুন করলো শেখ হাসিনা ওয়াজেদ। তো কাজেই রাজনীতিতে আর আওয়ামী লীগের আর কোনো জায়গা রইল না, কারণ দুইবার মানে দ্বিতীয়বার যখন রাজনীতির শেষ ঘটল, পতন ঘটল, মৃত্যু ঘটল, আমি বলবো অপমৃত্যু ঘটল, সেখানে এর জন্য দায়ী ছিল তার অহংবোধ, শেখ হাসিনার একক কি বলবো রং হেডেড পলিটিক্যাল থিম, মানুষের প্রতি হিংস্রতা, অন্যের মতের প্রতি মিনিমাম যে সম্মান প্রদর্শন, গণতন্ত্রের ভাষা, কোনোটাই ছিল না। এখন তাদের তো বিচার নিশ্চিত করতেই হবে। এটা জুলাই মাস চলছে, আমি জুলাইয়ের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে অবশ্যই আমি সকল শহীদ, আপনার 52 ভাষা আন্দোলনের শহীদদের, আপনার 69-এর ছাত্র আন্দোলন এবং 90-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, এবং এই যে একটা অন্য রকমের যে আমরা আন্দোলন দেখেছি, গণ অভ্যুত্থান দেখেছি, যেটা কাছে থেকে ছাত্রদের গুলি করা হয়েছে, শিশুদের মারা হয়েছে, বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবহার করা হয়েছে, যেগুলোর নামও খুব কঠিন, আপনার হেলিকপ্টার থেকে মানুষকে আক্রমণ করা হয়েছে, মানুষ যেখানে লুকোতে গেছে ওই চিপাই যেও পুলিশেরা করেছে, খুন করেছে, এবং এটা একটা কি বলবো অনেক আপনার এমনকি গর্ভবতী মহিলারাও জীবন দিয়েছে, রিকশাওয়ালা জীবন দিয়েছে, শিশুরা দিয়েছে, বৃদ্ধরা দিয়েছে। এটা সকলের একটা সম্মিলিত পুঞ্জীভূত একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল 5ই আগস্টে পর্যন্ত, এবং যারা এটাকে আত্মদান করে এই গণতন্ত্রকে যারা পুনরুদ্ধার করেছে, তাদের সবার প্রতি শ্রদ্ধা, তাদের পরিবার যারা পঙ্গু আছে, পরিবারের যারা এখন কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা, এবং আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি সরকারকে দাবি করব তাদের জন্য অবশ্যই যেন রাষ্ট্র সবসময় দেখে। এবার বাজেটেও কিছু বরাদ্দ রাখা হয়েছে জুলাই যোদ্ধাদের জন্য। তো কাজে যারা এই বিভিন্ন বিতর্কটা নিয়ে আসে যে 71, 24, এইটা ওইটা, বা 24-এ যারা ছিল তারা তো আর 24-এর স্পিরিটের সাথে নেই, তারা ইনকাম করেছে, তারা এটা করেছে, তারা ওটা করেছে, আমি মনে করি এটা যারা করেছে এটা তাদের ব্যক্তিগত দায়, এবং এই কথাগুলো বলে আমরা যেন জুলাইকে ছোট না করি। একটা ব্যক্তি মানুষ, মুক্তিযুদ্ধ 30 লক্ষ লোক শহীদ হয়েছে, একজন মুক্তিযোদ্ধা যদি একটা খারাপ কাজ করে, এর জন্য কি আপনি ওই শহীদদের দোষ দিবেন নাকি? তো আমি মনে করি এই বিতর্কগুলো থেকে আমাদের সরে এসে জুলাইয়ের যে কি বলবো গণহত্যা এবং যে অন্যায়, অবিচার, জুলুম, এর প্রত্যেকটা কিছু বিচার হচ্ছে ইতিমধ্যে, আরও হবে আমি বিশ্বাস করি। বিএনপি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে এসেছিলেন উনি বলেছিলেন যে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে বিচার হবে, বিচার হবে এবং বিচার হওয়া উচিত। আমরা সেই প্রতীক্ষায় আছি। হ্যাঁ, যদি কোর্টের মাধ্যমে কোনো রায় আসে, এখানে একজন রাজনীতিবিদ বলেন বা সাধারণ মানুষ বলেন, সেখানে আইন কানুন প্রমাণ, সেটা সবাইকে আমি আহ্বান জানাই যে তারা যেন সবাই সোচ্চার থাকে, যাতে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা হয়। কিন্তু আমরা যেন ওই আইনের শাসন নিয়ে কোনো কথা না বলি, আমরা যেন সবার মধ্যে একটা সমবেতভাবে এই যে গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে এটা যেন অক্ষুণ্ণ রাখে, এবং দেশের অর্থনীতি, মানুষকে যে সমাজ নষ্ট হয়ে গেছে, আমাদের সমাজ পুনর্গঠনে প্রত্যেককে আগে আসতে হবে। মাদক নির্মূলে আমাদের এডুকেশনাল লিডারশিপ, রিলিজিয়াস লিডারশিপ, আমাদের লোকাল প্রতিনিধি, জনপ্রতিনিধি, লোকাল পলিটিক্যাল লিডারশিপ, দলমত নির্বিশেষে সবাইকে আগামীর দিনে দেশটা গঠন করতে হবে। সেটাই হবে আমার মনে হয় এই জুলাইয়ের যোদ্ধাদের সম্মান জানানোর আরেকটা পদ্ধতি বা উপায় বা
চেষ্টা আমি জি মনে করব। কামাল ভাই আপনার কাছে দেবো, সেটা হচ্ছে যে একই প্রশ্ন, যে চিফ প্রসিকিউটর সাহেব যেটা বলেছেন যে আইনি প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে যদি প্রমাণিত হয় মানবতাবিরোধী অপরাধের বিষয়টি, সেটাকে আপনারা কীভাবে দেখছেন, জামাত কীভাবে দেখে? বিসমিল্লাহির রহমানির রহিম। সময় টিভির আজকের সম্পাদকীয়তে সম্মানিত আমাদের সহ আলোচক মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল ভাই উপস্থিত আছেন আমাদের এনপিএ নেতা অনিক রায় এবং সঞ্চালক আমার একান্ত প্রিয় আহমেদ সালেহীন। ধন্যবাদ। আমি সবাইকে সালাম জানাচ্ছি এবং যারা শুনছেন সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি আজকে যে প্রসঙ্গটি নিয়ে এসেছেন, বাংলাদেশের রাজনীতিতে দুইটি দল সবচেয়ে প্রবীণ, সবচেয়ে পুরনো। প্রথম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, 1941 সালে প্রতিষ্ঠা হয়েছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ যদিও এটা ছিল আওয়ামী মুসলিম লীগ, 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছে। দুইটি দলেরই আন্দোলন সংগ্রামের ইতিহাস আছে, কিন্তু আওয়ামী লীগের যে ইতিহাস আমরা যেটা দেখি, আওয়ামী লীগ জন্ম হয়েছে 1949 সালের 23শে জুন। 23শে জুন আওয়ামী লীগের, আওয়ামী মুসলিম হিসেবে যে জন্ম, আর এই 23শে জুন আমরা পলাশীর প্রান্তরে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। আওয়ামী লীগের জন্মের পর থেকে আওয়ামী লীগের যেমন গণতান্ত্রিকভাবে তারা ভূমিকা রেখেছে, কিন্তু প্রতিটি ইতিহাসের সাথে সাথে আওয়ামী লীগ দেশের মানুষের জন্য, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের গণতান্ত্রিক ধারা আওয়ামী লীগ দ্বারাই কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশের নিকট অতীতে গত 17 বছরে তারা 8 সালে ক্ষমতায় এসে 9 সালে একটা ম্যানেজড ইলেকশন মাধ্যমে তারা ক্ষমতায় আসছে। ক্ষমতায় এসেই তারা প্রত্যেকটি প্রতিষ্ঠানকে, গণতান্ত্রিক এবং বাংলাদেশের বিশেষ করে রাজনীতির মূল সূতিকাগার যেগুলো, সেগুলো তারা ধ্বংস করে দিয়েছে। সংক্ষেপে যদি বলি, বিচার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রে হাঁটতে শুরু করেছে কেয়ারটেকার সরকারের মাধ্যমে। 13 সালে তারা কেয়ারটেকার সরকার বাতিল করে দিয়েছে। একদলীয় মানসিকতা নিয়ে তারা বাংলাদেশকে শাসন করতে শুরু করেছে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ইতিহাসে 75 সাল দেখে নাই, 72 সালের পর থেকে 3.5 বছর আওয়ামী লীগ জন্মের পরে সবচেয়ে জনপ্রিয় দল 70-এর নির্বাচনে, এবং তাদের স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এত বিশাল জনপ্রিয়তা নিয়ে 3.5 বছর পরে তাদের কেন রাজনীতির ইতিহাস থেকে হারিয়ে যেতে হয়েছে? 75 সালের যে ঘটনা, এই সকল কিছু হিসাব করে যদি আপনি ইকুয়েশন করেন, আওয়ামী লীগের সাথে তা বোঝা যাচ্ছে, আওয়ামী লীগের সাথে দেখা যাচ্ছে গণতন্ত্র চলে না, আওয়ামী লীগের সাথে সুশাসন চলে না, আওয়ামী লীগের সাথে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনার বিকাশ লাভ করে না। সেই ধারাবাহিকতায় আমরা দেখি তারা 9 সালে ক্ষমতা আসার পর থেকে প্রতিটি পদক্ষেপেই জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের বাক স্বাধীনতার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি। আমাদের 13 সালে আমাদের রাষ্ট্র কাঠামো যেভাবে দাঁড়িয়েছে, কেয়ারটেকার আপনার সিস্টেমটা বাতিল করার পরেই কিন্তু আমাদের দেশের রাজনৈতিক সংকট শুরু হয়েছে। আপনারা খেয়াল করবেন, যদিও আওয়ামী লীগের যেই শেখ হাসিনা যেই কমিটি করে দিয়েছিল, সকল কমিটির একজন সদস্য ছাড়া সবাই কিন্তু কেয়ারটেকার সরকার রাখার পক্ষে ছিল। যে বেঞ্চে, হাইকোর্টের যে বেঞ্চে, এবং বেঞ্চের সবাই বলছেন
তাদের পলিটিক্যাল পার্টি থেকে বলা হয়েছে। পর্যবেক্ষণ দিয়েছিল এটা যে আরো 2টা টার্ম রাখা যেতে পারে। একমাত্র শেখ হাসিনার একক নেতৃত্বে এক নির্দেশে সে কেয়ারটেকার সরকার বাতিল হয়ে গেছে। সেখান থেকে শুরু করে আপনারা দেখেছেন বাংলাদেশে যেই পরিস্থিতি তৈরি করেছেন, শুধু অ্যাবসলুট পাওয়ার উনি বলেছেন, এটা আপনারা জানেন। একজন ব্যক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ডিক্টেটরশিপ এখানে এস্টাবলিশ করার জন্য উনি প্রতিটি পদক্ষেপে শেখ হাসিনা আপনার বাংলাদেশের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণের আপনার একেবারে প্রান্তিক সীমায় উনি চলে গিয়েছেন। আর তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের গণবিপ্লব, বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটেছে 2024-এর 5 আগস্ট। এবং সেখানে ওই দিন আমি প্র্যাকটিক্যাল মাঠে ছিলাম। কিভাবে একজন প্রধানমন্ত্রী নির্দেশ দিতে পারে গুলি করার জন্য তার দেশের জনগণকে? এদেশের মানুষ যাদের ট্যাক্সের টাকা সরকার পরিচালিত হয়, যাদের ট্যাক্সের টাকায় গুলি কিনা হয়, যাদের ট্যাক্সের টাকা বিভিন্ন বাহিনী পরিচালিত হয়, হয়ারেস উনি নির্দেশ দিলেন আপনার হেলিকপ্টারতে গুলি করার জন্য। র্যাব হেলিকপ্টারতে গুলি করছে। আমার সামনেও অনেক ভাই শহীদ হয়েছেন। আমি 5 আগস্টে সানকারপোলে ছিলাম, 3 আগস্ট সায়েন্স ল্যাবের সামনে ছিলাম। আমি জামায়াত ইসলামী মহানের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দায়িত্ব পালন করার কারণে ঢাকা সিটিতে যাত্রাবাড়ি আমাকে নেতৃত্ব দিতে হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দায়িত্ব পালন করতে হয়েছে। আমরা দেখেছি কীভাবে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে গণহত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, তারপরে আপনার অপহরণ, অগ্নিসংযোগ, লুটপাট, এই সকল বিষয়গুলো ওই দিন কিন্তু সংগঠিত হয়েছে। এবং গত 17 বছর দেখেছেন মানুষকে ডিল করে মারা হয়েছে। এমন কোনো অপরাধ নেই গত 15.5 বছর ওনার শাসন আমলে হয়নি। এবং প্রতিটি জনগণ সেখানে ভুক্তভোগী। আমরা মনে করি বাংলাদেশের যে বিদ্যমান আইনি কাঠামো আছে, এই আইনি কাঠামোর মধ্যে সকল গণহত্যার বিচার হওয়া দরকার। এখানে পিলখানা হত্যার বিচার হওয়া দরকার। আমাদের জামায়াত ইসলামের শীর্ষ 11 জন নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। এবং আপনি জানেন সারা পৃথিবীর সবচেয়ে জননন্দিত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওনার রায়কে কেন্দ্র করে প্রায় 250 জন বাংলাদেশের ইসলাম প্রিয় আপনার আলেম ওলামা সাধারণ নাগরিককে হত্যা করা হয়েছে। শিশু হত্যা করা হয়েছে 4 বছর থেকে শুরু করে। সংখ্যাটা প্রায় 276 জন, আমি যতটুকু জানি লাশ হবে, আগে পিছনে মিলে। সংখ্যাটা এক্সাক্ট সংখ্যাটা আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু সংখ্যাটা কম না। এটা কি আপনাদের মানে আপনাদের গবেষণা? মানে না, আমাদের গবেষণা, আপনাদের গবেষণা, ব্যাপার পত্রিকা মিডিয়া যা এসেছে। আমি তখন জেলে ছিলাম। এবং ওনাকে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সর্বশেষ, এটাও তো পুরো জাতির কাছে আপনার ক্লিয়ার। আমরা যেটা মনে করি, আমরা আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশের সুপ্রিম কোর্ট, বাংলাদেশের হাইকোর্টের বিদ্যমান যে কাঠামো, এই কাঠামোর মধ্যে আমার মানে বক্তব্য হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড এবং আপনার হেফাজতের যে শাপলা চত্বর হত্যাকাণ্ড থেকে শুরু করে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। এবং সেক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যেই যারা দোষী সাব্যস্ত হবে তাদের অবশ্যই আইনি প্রক্রিয়া বিচার হওয়া দরকার। এটা আমার অভিমত। সরকারের যে এখন বর্তমান অবস্থা, যে গতকালকে কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে বিচার প্রক্রিয়া আসলে যে গণহত্যা বা যে অপরাধ সংঘটিত হয়েছে জুলাই অভ্যুত্থানের সময়, সেটার জন্য তারা বিচার করতে চান এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনের সময় হলেও তারা নেবেন, কারণ অবিচার যেন না হয়। এইটাকে কীভাবে দেখেন? সরকারের এই মনোভাবটাকে আপনাদের কাছে কি ভালো লেগেছে কিনা, বা এটা কোনো মতামত দিবেন কিনা? এক্ষেত্রে আমি একটা শব্দ বলছি, এখানে হচ্ছে আপনার অবশ্যই সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ তদন্ত। আমাদের নেতা যেমন ATM আজহারুল ইসলামের বিরুদ্ধে দেখবেন আপনারা, ওনাকে রায় দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। সেই কোর্ট আবার 2025 সালের 27শে ডিসেম্বর আপনার ওনার বিরুদ্ধে
যতগুলো অপরাধ সংগঠিত হয়েছে বলছিল, ওইখান থেকে উনি বেকসুর খালাস পেয়েছেন। এবং যেই সকল অপরাধের কথা বলা হয়েছে, তথ্য দালালিক প্রমাণে দেখা গেছে উনি সম্পূর্ণ নির্দোষ। কেন হইল? কারণ হচ্ছে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ তখন ছিল না। বর্তমান সরকার যদি বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ মুক্ত থেকে যদি নিরপেক্ষ তদন্ত করে তাহলে এটা সম্ভব। কিন্তু এখানে কোশ্চেন থেকে যায়, বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা রাষ্ট্র সংস্কার চেয়েছিলাম, জুলাই সনদ বাস্তবায়ন। এখানে জাতি সুষ্ঠু তদন্ত হবে কিনা, এই সরকারের কাছে সুষ্ঠু তদন্ত আশা করা যায় কিনা, এটা কোশ্চেনেবল। এই কারণে বিচার বিভাগীয় মানে সুপ্রিম কোর্ট সচিবালয় সরকার বন্ধ করে দিয়েছে। মানে সংস্কার, যেই সংস্কারগুলো কার্যকর হলে জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন নিশ্চিত হবে, ওই ধরনের সকল ধারা ওই জুলাই সনদের ওই সংস্কার সরকার বাতিল করে দিয়েছে। পরবর্তী অধিবেশন কিংবা আলোচনার মাধ্যমে সে বিষয়গুলো আমরা আনা হবে, আমার মনে হয় আমরা চেয়েছি একেবারে সংস্কার। বন্ধ হয়ে গেছে বা বিষয়টা কিভাবে বলা যায়? এখানে বন্ধ হয়েছে, আমরা বলছি ফুল স্টপ হয়ে গেছে, কমানা, সেমিকোলন না, দাড়ি, একবার দাড়ি। কিভাবে? আমি আপনার বলি, জুলাই সনদ বাস্তবায়নের কথা, জুলাই সনদে বলা হয়েছে এখানে সংস্কার পরিষদ গঠন হবে এবং প্রথম দিনে আমরা 2টা শপথ নিব। আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে, একটা হচ্ছে আমরা সংসদ সদস্য হিসেবে শপথ নিব, জি এটা তোমরা জানি, যে আরেকটা হচ্ছে জুলাই আপনার সংস্কার পরিষদ সদস্য হিসেবে। কিন্তু সেখানে ওনারা পরিষদে কিন্তু অলরেডি শপথ নিলেন না, অলরেডি ওনারা জুলাই সনদ কার্যকরের জন্য পদক্ষেপ নিলেন না। সেই নিয়ে তো ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যাখ্যা তো এটা দলের ব্যাখ্যা। নিরপেক্ষ জনগণের 70% ভোট দিয়েছে গণভোটের পক্ষে, কিন্তু গণভোটের আকাঙ্ক্ষা সরকার বাস্তবায়ন করবে না, এটা জনগণ মানে স্পষ্ট জেনে গিয়েছে। আর যদি জনগণের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন হতো তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হতো, ওই প্রক্রিয়ার মধ্যে সরকার নেই। এই কারণে আমরা যেটা বলি, এখন ডাউটফুল আসলে যে কথা বলা হচ্ছে আইনি প্রক্রিয়ার মধ্যে তাদের বিচারের কথা বলা হচ্ছে, এটা কোন আইনের প্রক্রিয়া, কোন প্রক্রিয়া হবে, স্বচ্ছ হবে কিনা, এটাই ডাউটফুল। স্বচ্ছ বিষয় নিয়ে আপনার সন্দেহ আছে বা শঙ্কা রয়েছে, অনেকটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনার কাছে আসতে চাই। একই প্রশ্ন আসলে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গ যখন আসছে, আপনি তো এতক্ষণ দুজনের বক্তব্য শুনলেন, তাদের বক্তব্য থেকে আপনি কিছু বলতে চান কিনা, অথবা আমার প্রশ্নে উত্তর দিবেন কিনা, যে আসলে আপনারা কি ভাবছেন যে আওয়ামী লীগের বিচার আদৌ সম্ভব কিনা, বা যেটা যদি হয় সেটা কোন প্রক্রিয়া হচ্ছে, অবশ্যই আইনি প্রক্রিয়ার প্রমাণ হবে কিনা, তদন্ত যেহেতু চলছে। আচ্ছা, প্রথমেই আমি আমাদের সহ-আলোচক আছেন বাবুল ভাই এবং কামাল ভাই, তাদের দুজনকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই, সাথে আপনাকেও এবং যারা শুনছেন তাদের সবাইকে আমার সংগঠন এনপি এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। প্রথমত বিষয় হলো যে আওয়ামী লীগ গত 17 বছর কি করেছে এবং একদম শেষ সময় জুলাই মাসে তারা কি করেছে, এটা আসলে বাংলাদেশের প্রত্যেক মানুষের কাছে এটা পরিষ্কার। এটা নতুন করে বলার, নতুন করে এটাকে আবিষ্কার করার তেমন কোনো কাজ নেই। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে ইন্টারিম সরকার বেশ মানে খুব ভালো যে দেশ চালাইছে তা না করলেও কিছু জিনিসে আসলে কাজটা ভালো করছে। যেমন হলো একটা হলো আইসিটি অ্যাক্টের এই বিধিটা আনা, যে রাজনৈতিক দল হিসেবে কাউকে বিচার করা। এমনকি এটা কিন্তু যখন আওয়ামী লীগ সরকারে ছিল, যখন সে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল করতেছে, তখনও কিন্তু সে এই ধারাটা সেখানে ঢোকায় নাই যে দল হিসাবে কাউকে বিচার করা যাবে কিনা। এটা কিন্তু এই যে 2025 সালের 10ই মে এই ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার প্রথমবারের মতো সেই বিধানের মধ্যে ঢুকাইলো। তার মানে এখন এটা আমি জানি না যে আওয়ামী লীগ আর জামাতের এটা কোনো আন্ডারগ্রাউন্ড নেগোসিয়েশন ছিল কিনা যে ওই সময় এই অ্যাক্ট না ঢুকাক, এবং আমি যতটুকু জানি জামাতকে কেন আনতেছে, একটু বলছি কেন আনতেছে, এটা আসবে আর কি, কারণ গণহত্যা তো। গণহত্যাটা বললে আমি একটু বলছেন এটা তো এটার সাথে প্রসঙ্গ, আমি কথাটা শেষ করলে আপনি নিশ্চয়ই প্রাসঙ্গিকতাটা বুঝবেন। প্রথমত বিষয় হলো আপনি আওয়ামী লীগের বিচার করবেন, আপনি আওয়ামী লীগের বিচার করবেন। এখন বিচার মনে করেন আপনি ট্রাইব্যুনালে অনেক কিছু হইতে পারে, কাগজে আপনি লিখতে পারেন, কিন্তু নৈতিক জায়গাটা আপনার থাকবে কিনা। এখন গণহত্যার যদি আমি আলাপ করি, আমি গণহত্যা করার জন্য আওয়ামী লীগের শাস্তি আমি চাই, তাহলে কেউ যদি এসে আপনাকে প্রশ্ন করে যে 1971 সালেও তো একটা গণহত্যা হয়েছিল, সেটার জন্য কি আপনি জামাতের শাস্তি চান? তো জামাত তো এই মোমেন্টে পার্লামেন্টে আছে, রাজনীতি করতেছে, আপনি তো তাকে কোনো প্রকার কিছুর মধ্যে দিয়ে নিয়ে গেলেন না। এবং আমরা যেটা ভাবছিলাম যে 24 আন্দোলনের পরে একটু কথাটা শেষ করি, যে জামাত এইবার হয়তো বা সামনে এসে ক্ষমা চাবে, যে আচ্ছা ঠিক আছে আমাদের নেতারা ওই সময় যা করছিল
যে পলিটিক্যাল সিদ্ধান্ত নিছিল সেটা একটা ভুল পলিটিক্যাল সিদ্ধান্ত ছিল। এবং তারা বলতে চায় যেটা বারবার যে আমরা পাকিস্তান ভাঙতে চাই নাই, এই জন্য বাংলাদেশে 30 লাখ মানুষকে তারা মাইরা ফেলতেও রাজি হয়েছে, পাকিস্তান ভাঙবে না তাদের রাজনৈতিক লক্ষ্য করতে। সো নৈতিকভাবে কিন্তু আসলে জামাতের মুখে ওই জোর নাই যে সে আওয়ামী লীগের বিচার চাবে। তাহলে আওয়ামী লীগের বিচারটা কাদের চাইতে হবে? আওয়ামী লীগের বিচারটা তাদেরকেই চাইতে হবে যারা 71-এও বাংলাদেশের পক্ষে ছিল, যারা 24-এও বাংলাদেশের পক্ষে ছিল। আপনি 71-কে উন করবেন না, আপনি 24-কে উন করবেন না, আপনি 24-এ আপনার অবস্থান খারাপ এই জন্য আপনি যে কোনো কথায় হইলো 71 নিয়ে আসবেন, আবার আপনার 71-এ অবস্থান খারাপ এই জন্য 71-এর কথা আনতেই দিবেন না আপনি মুখে কাউকে, শুধু 24 করতে থাকবেন। এটা তো নৈতিক পজিশন হইলো না, এটা কনফিউজিং সিচুয়েশন। এটা আপনি কিছু বছর রাখতে পারবেন কিন্তু এটা স্টেবল করতে পারবেন না, এটা ঐতিহাসিক দলিল বানাইতে পারবেন না। ফলে বাংলাদেশের উচিত, আমি যেটা মনে করি যে আওয়ামী লীগের বিচার অবশ্যই করতে হবে বাংলাদেশে, কারণ এইরকম একটা শাসনামল, মানে গত 17 বছরের শাসনামল, আমি যদি ধরেন আপনি যে আমাদের ডেমোক্রেসি যে খুব উন্নত ডেমোক্রেসি তা তো কোনোদিনই ছিল না। আমরা 90-এ অনেক কষ্ট করে এটা নির্বাচন পাইছি, আমরা কিন্তু ডেমোক্রেসি পাই নাই। আমরা একটা ইলেকশন পাইছিলাম যে 5 বছর পর পর যেভাবেই হোক একটা নির্বাচন হয়, সবগুলো দল একসাথে নির্বাচিত হইতে আসে। কিন্তু আপনি দেখেন এই জিনিসটা আওয়ামী লীগ 85 সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো, যে সেই থেকে যে তার শুরু হইলো তার ইলেকশন ম্যানিপুলেশন। আপনি 2014, 18, 22, 24 আপনি যদি ইলেকশনগুলো দেখেন, এই ইলেকশনগুলো কিন্তু মানে ইটসেলফ শুধুমাত্র এই 3টে ইলেকশনের জন্য আওয়ামী লীগের শাস্তি হওয়া উচিত, কারণ একটা ডেমোক্রেসি ধ্বংস করে দেওয়ার জন্য, মানুষের যে রায়, মানুষের যে মতামত সেটা দেওয়ার জায়গা নষ্ট করে দেওয়ার জন্য। 24 কিন্তু আসলে জাস্ট এই পুরো সিনেমাটার মানে ক্লাইম্যাক্স, মানে লাস্ট ফাইট, মানে জনগণ যখন একেবারে তার আর কোনো জায়গায় পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, সে যখন এটা নামছে। ফলে আওয়ামী লীগের বিচারটা হইতে হবে। এবং আমরা মনে করি যে এটা সবচেয়ে আধুনিক উপায় যে একটা রাজনৈতিক দলের বিচার। আপনি শেখ হাসিনা নীল খেতে কাউকে গুলি করছে কি করে নাই, এই মামলা দিয়ে আপনি শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে পারবেন না। শেখ হাসিনা যাত্রাবাড়িতে কাউকে গুলি করছে কি করে নাই, যে তার নামে যে মামলাগুলো, এগুলো তো আসলে খুবই মানে মেকি আর কি, মানে এগুলোর ওয়েট নাই। আপনার তো আসলে বিচার করতে হবে অ্যাজ এ আওয়ামী লীগ, ও একটা রাজনৈতিক দল, সে বৈষয়িক সময় সিদ্ধান্ত নিচ্ছে যে সে গুলি চালাবে। তাহলে এই রাজনৈতিক দলটা, এই রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিটা আসলে রাজনীতি করার মতো অধিকার বাংলাদেশে রাখতেছে কিনা। মানে আমি যদি বুঝি আপনার কথা, সেটা হচ্ছে যে শুধুমাত্র গণহত্যা মানে জুলাইকে ধরেই না, তার 15.5 বছর 16 বছরের যে হিস্ট্রি, কারণ আমরা যদি সেটাকে না টানি তাহলে মনে করি ব্যাংক লুটপাটের মতো ঘটনা। আপনি যদি 2010-11-র দিকে শেয়ার বাজারের লুটপাটের গল্পটা বলেন, 33 লাখ বিনিয়োগকারী কিন্তু মাঠে বসে গেছিল। তো এটা কিন্তু অনেক হিউজ। আপনি 2011 সালের কথা বলছেন, 2009 সালের যে 25শে ফেব্রুয়ারি যে বিডার বিদ্রোহের যে ঘটনা, আমি বলতেছি যেগুলোতে হত্যা হয় নাই, অভিযোগ প্রমাণিত এগুলোতে হয়েছে। আমি বলতেছি যেগুলোতে সরাসরি হয়তো বা হত্যা হয় নাই, কিন্তু আসলে যদি আপনি লক্ষ্য করেন কত মানুষের পরিবার নষ্ট হয়ে গেছে। আপনি যদি হত্যাগুলোরও এক সাইডে রাখেন, এই যে শেয়ার বাজারে লুটপাট, ব্যাংকে লুটপাট, সিন্ডিকেট করা, যে কোনো পণ্যর দাম যে কোনো সময় বাড়ায় দেওয়া, এভাবে যদি আপনি লক্ষ্য করেন সারা বাংলাদেশের মানুষ অর্থ পাচার, আমি তো লুটপাটটা বললাম আর কি। সো এইগুলাকেও আসলে আপনার কাউন্টে আনতে হবে এবং এইগুলাকে কাউন্টে এনে আওয়ামী লীগের বিচারটা নিশ্চিত করতে হবে। এবং আমরা মনে করি আইনে যেভাবে আছে নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে এই তদন্তগুলো করা, কারণ আমাদের মনে হইতেছে যে এই কি বলে যেই উপায়ে আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচারটাকে যেভাবে সাজাইছিল, আইনি নানান লুপহোল রাইখা, যাই না বুঝা লুপহোল রাইখা, যেন আমি জানি না এগুলো কেন তারা করছিল। আমার মনে হয়েছে যে আমাদের মনে হয়েছে গত 2 বছর ইন্টারিম আমলে যেইভাবে এই মামলাগুলোকে পরিচালনা করা হয়েছে, এক একজন মানুষ যিনি মানে শেখ হাসিনার কি যাত্রাবাড়িতে কাউকে গুলি করার অর্ডারের মামলা তার হওয়া উচিত, মানে এটা কোনো মামলা তার জন্য, কিংবা আসাদুজ্জামান কামাল যিনি ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কোন নীল খেতে কাকে গুলি করছে এটা তার নামে মামলা হওয়ার কথা, সে তো পুরো জিনিসটা মাস্টার মাইন্ড করতেছে, পুরো জিনিসটা তারা নির্দেশ দিতেছে, হোল দ্য থিংস। সেটা নওগাঁয় গুলি হোক, সিলেটে গুলি হোক, কিংবা কক্সবাজারে গুলি হোক, সেই সবগুলো শেখ হাসিনার কথা বলছেন বা কামালের কথা বলছেন, দল আসলে কিভাবে আপনার এটাকে করছে না, মানে দল হিসেবে দেখেন শেখ হাসিনা তো নিশ্চয়ই একটা পার্টি, তার তো একটা পার্টি আছে। আপনি মনে করেন যে তারেক রহমান হয়তোবা বিএনপির একক নেতা, কিন্তু তাই বলে কি তিনি স্থায়ী কমিটির মিটিং ছাড়া একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা একা শোনাইতে পারবেন? তা তো পারবেন না। এটা শেখ হাসিনার আমলেও হইতে পারে, বিএনপিও করতে পারে, আমি জানি না তারা করে কিনা আসলে, কিন্তু সেটা নিশ্চয়ই ডেমোক্রেটিক্যাল। বিএনপি যদি দেখে ওরা স্থায়ী কমিটির বৈঠক হয় যে কোনো সিদ্ধান্ত, সেটাই, ফলে এটা তো ডেমোক্রেটিক্যাল অনলাইনে হোক আর যেভাবেই হোক, রাইট। ফলে এটা তো ডেমোক্রেটিক্যাল না, আপনাকে যদি ডেমোক্রেটিক্যাল প্রসেস আছে একটা পার্টি, তো এই পার্টিটা এজ এ আওয়ামী লীগ সে নির্দেশ তো দিছে। যেমন মনে করেন আমার এলাকায় যিনি কমিশনার ছিলেন, তিনি যে ছাত্রদের পিটাইতে নামলেন, সেটা কার নির্দেশে? কোথাও না কোথাও থেকে তো তার কাছে নির্দেশটা আসছে যে তুমি যাও, আন্দোলন থামাও।
আন্দোলন ঠেকাও। আসলে এইটা হলো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর কি। তো এখন আপনি আওয়ামী লীগকে দলীয়ভাবে বিচারের বাংলাদেশে কোনো নজির নাই। বাংলাদেশ ঐতিহাসিকভাবে ৭১-এর পর থেকে এখন পর্যন্ত কখনোই দলীয়ভাবে কাউকে বিচার করার নজির দেখাতে পারে না, এটা প্রথমবারের মতো হচ্ছে। কিন্তু পৃথিবীতে কিন্তু আমরা এটা দেখছি। কিন্তু আপনি শুধু আইনে বিচার কইরা আসলে আওয়ামী লীগরে আটকাইতে পারবেন না, বা তার যে রাজনৈতিক এই মুভ বা তার যে তৃণমূল সেটাকে আটকাতে হবে। এটার জন্য আপনার পাল্টা আর্থসামাজিক পরিস্থিতি তৈরি করতে হবে, যেন সাধারণ মানুষ মনে করে যে আওয়ামী লীগ আমলে আমি যেমন ছিলাম তার থেকে এখন বেটার আছি। আপনি যতক্ষণ না এই ফিলিং আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওর মনে হবে আমি কি আগে ভালো ছিলাম, এখন কি আমি একটু বেশি খারাপ আছি, আমি কি বেশি খারাপ হয়ে যেতেছি, আমার আশেপাশে কি অস্থিরতা বাইরে গেছে। ফলে আপনি আওয়ামী লীগের শুধু আইন করলেন, আইন করে বিচার করে দিলেন, তাহলে হবে না। আপনাকে প্রমাণ করতে হবে যে মানুষ আওয়ামী লীগ আমলে যেমন ছিল তার থেকে এখন বেটার আছে। এটা যদি আপনি প্রমাণ না করতে পারেন তাহলে আওয়ামী লীগকে আপনি বিচার করেন, বিচার করে নিষিদ্ধও করে দেন, তা দিয়ে আপনি আটকাইতে পারবেন না। ফলে এইটা খুবই গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি। ফলে সরকারের দায়িত্বটা আসলে অনেক বেশি। জুলাইয়ের আসল আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে হবে। যে জুলাইয়ের আকাঙ্ক্ষা বললেই আমাদের দেশে কিছু পার্টি হলো জুলাই সনদ বলা শুরু করে দেয়। জুলাই সনদ জুলাইয়ের আকাঙ্ক্ষা না। জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল আমি আর একটু বেটার থাকবো, আমি আর একটু নিরাপদ থাকবো, আমি আর একটু ভালো থাকবো। মানুষ, সাধারণ মানুষ, আপনি মনে করেন গার্মেন্টস শ্রমিকরা, তারা কি কোটা কি চাকরি এগুলোর জন্য নামে নাই, তারা তাদের জীবনে আরেকটু ভালো থাকার জন্য নামছে। মানুষ আন্দোলনে সব সময় নামে নিজের জীবনে আরেকটু ভালো থাকার জন্য। ফলে সেই ভালো থাকা যদি নিশ্চিত না হয় তাহলে তো আপনি এত বড় জুলাই, এই জুলাইও দেখবেন একসময় ছোট হয়ে গেছে, মানুষের কাছে আর গুরুত্ব বহন করতেছে না। তো কিন্তু আপনি যদি একটা আর্থসামাজিক অবস্থা পাল্টাতে পারেন, বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে, আপনি দেখবেন মানুষ এটাকে উন করবে। মানুষ মনে করবে যে এই ঘটনাটার কারণে আসলে বাংলাদেশ এতটা পথ আগে আসতে পারছে। আপনার কাছে কি মনে হয় যে সালাউদ্দিন আহমদ যে কথাটা গতকালকে বলেছিলেন যে আসলে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মৃত্যু ঘটেছে এবং দিল্লিতে তাদের দাফন হয়েছে, এটাকে আসলে আপনি কিভাবে চিন্তা করেন? আওয়ামী লীগ এখন, আমার যেটা মনে হয় যে পলিটিক্যাল নেতাদের তো নানা রকম ভাই রেটরিক দিয়ে কিন্তু বলছিলেন, আমি বক্তব্য একটু বলে নিই বিষয়টা, একটু অ্যাড করি। সেটা হচ্ছে ভাই বলছিলেন যে ৭৫-এও কিন্তু তারা কিন্তু মৃত্যু ঘটেছিল, হুদা ভাই বলছিলেন যে কিন্তু মৃত্যু হয় কিন্তু আবার বেঁচে ওঠে, মৃত্যু হয় বেঁচে ওঠে। তাহলে এবার আবার বলছেন মৃত্যু হয়েছে, দাফন হয়ে গেছে, তা আবার বাঁচবে কবে? না, এখন যেটা হইলো যে আমি এটা তো আসলে পলিটিক্যাল রেটরিক। আমি যদি ভুল করে না থাকি, আমাদের হোম মিনিস্টার যেটা বলছেন এটা একটা পলিটিক্যাল রেটরিক। পলিটিক্যাল বক্তব্য দেওয়ার সময় এরকম রেটরিক পলিটিক্যাল নেতারা রেগুলার ইউজ করে থাকেন। আমি যেটা বুঝি আসলে তো আওয়ামী লীগের জন্য রাজনীতি করা কঠিন হয়ে গেছে। আওয়ামী লীগ কঠিন মানে কি, মানে একটা দল, আপনি মনে করেন হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধেও তো আসলে গণঅভ্যুত্থান হয়েছে না, তো তিনি তো জেলে গেছিলেন, তার পার্টিও ইলেকশন করছে, পরের ইলেকশনটাই করছে। আর আওয়ামী লীগের এমন অবস্থা হয়েছে তার কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে, তার কাউন্সিলর থেকে শুরু করে, তার লোকাল কমিটিগুলো থেকে শুরু করে মেজরিটিকে পালায় যেতে হয়েছে। এখন একটা পালায় যাওয়া ফোর্সে তারা পরিণত হইতে হয়েছে। মানে বিএনপির নেতাদের তো পালাইতে হয় না, তারা জেলে গেছেন। জেলে না যাওয়ার জন্য হয়তো বা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিচ্ছেন। আর তারা মানে তারা তো র্যাব কিংবা পুলিশ মানে আইন শৃঙ্খলা বাহিনীর একটা চাপে ছিলেন, কিন্তু আওয়ামী লীগ পুরো জনগণের চাপে পড়ে বাংলাদেশ থেকে পালাইতে হয়েছে। তো সেইটা তো আপনি মনে করতেই পারেন যে একটা সার্টেন টাইমের জন্য আওয়ামী লীগ তো আসলে বাংলাদেশের রাজনীতিতে তার ফেরা আসা, তার ফিরা পুনরায় রাজনীতি করা, এটাতে কঠিন আছে। কিন্তু আমি তাদের বললাম তাদের জন্য সবচেয়ে বড় অপশনটা কি ফিরে আসা, সেটা হলো জামাত ইসলামী। কারণ তারা বারবার এদিকে আঙ্গুলটা তুলবে যে গণহত্যাকারী তো তোমার রাজনীতিতে আছেই, তাহলে আমি গণহত্যাকারী খারাপ হবো কেন? এক গণহত্যাকারী খারাপ, আরেক গণহত্যাকারী ভালো, এটা তো হইতে পারে না। এটাই কিন্তু বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। এবং এটা আপনি দেখবেন আজকে থেকে সামনের দিনে আওয়ামী লীগ আসলে ফিরবে কি ফিরবে না রাজনীতিতে, এইটা নিয়ে যখন জনগণের ভিতরে আলাপ হবে, এটা হয়ে উঠবে মূল আলাপ। এবং আওয়ামী লীগও এই আলাপটাই চাপায় দিবে যে জামাত তো আছে, তো জামাত থাকলে আমি থাকবো না। মানে কোনো কিছু চাপায় দেওয়া, খাওয়াই দেওয়া আর কিছু। কামাল ভাই আপনি কিছু বলবেন কিনা? কামাল ভাই অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছেন। আমাদের অনেক রায় দাদার সাথে একটু ভিন্নমত পোষণ করি। শুনেন, আমাদের বিগত 17.5 বছরে যেই পেসিজম, এটা আমি যেটা বলছেন আপনার দল, আপনার থেকে বলছি, দল কি করছে? দল পলিটিক্যালি, কালচারালি এবং সকল ক্ষেত্রে দল নেতৃত্ব দিয়েছে। দলের ম্যানিফেস্টো, দলের পলিসির কারণে এই পেসিজমের মূল ভিত্তি সেটা হচ্ছে তার পলিসি, তার মতবাদ, তার চিন্তা, সকল ক্ষেত্রে সেটাকে লিড করছে আওয়ামী লীগ। সেক্ষেত্রে কি একদলীয় শাসন, তারপরে বিরোধী দলকে নিষ্পেষণ,
নিষিদ্ধ করে দেওয়া, বিচার বিভাগের স্বাধীনতা হস্তক্ষেপ, ভিন্ন মত দমন এবং একদলীয় মানসিকতা নিয়ে টোটাল আপনার সংবাদপত্রের স্বাধীনতা এখানে বুলণ্ডিত করা হয়েছে। রাষ্ট্রের নিরাপত্তাকে হুমকিতে ফেলা হয়েছে। সাংস্কৃতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে লুটপাটতন্ত্র, মাফিয়াতন্ত্র কায়েম করেছে আওয়ামী লীগ এবং ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। একটি শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যখনই শেখ হাসিনার কথা শুনতো মানে তারা আতঙ্কে থাকতো। এই বাহিনী ওই বাহিনী আপনার বিভিন্ন বাহিনী তৈরি করে, আয়নাগর তৈরি করে, গোমতন্ত্র সারা পৃথিবীতে একটি নজির স্থাপন করেছে আওয়ামী লীগ। এই যে আয়নাগর কি এক বিভৎস চিত্র, কি ভয়ঙ্কর চিত্র। যারা হারিয়ে গিয়েছে, যারা এখনো আসে নাই, আপনি কোন দিকে বলবেন? সারা পৃথিবীতে একটা সভ্যতা আছে এবং তার গণতন্ত্রের সীমা পরিসীমা আছে। প্রতিটি ক্ষেত্রে একটা আপনার ভিত্তি আছে, নৈতিকতা আছে, মোরালিটি আছে, ইথিক্স আছে। কিন্তু আওয়ামী লীগের ডিকশনারিতে মোরালিটি নাই, ইথিক্স নাই, এখানে ব্যাকরণ নাই, এখানে মাইট ইজ রাইট। একজন ব্যক্তি যেটা বলবে সেটাই আইন। আমরা সেটা দেখে এসেছি। এই কারণে আমাদের অনেক রায় যেটা বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী সর্বসময়ই গণতন্ত্রের জন্য কাজ করছে এবং জামাত ইসলামী বাংলাদেশ থেকে শুরু থেকে যতটি গণতান্ত্রিক আন্দোলন আছে, সকল গণতান্ত্রিক আন্দোলনে জামাত ইসলামী ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশে আইনি শাসন প্রতিষ্ঠা, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক রাজনৈতিক সকল ক্ষেত্রে স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে জামাত ইসলামীর অবদান অনস্বীকার্য। ২৪-এর গণবিপ্লবে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী, এদেশে ইসলামপন্থী আলেম ওলামা, হাফেজে কোরআন, তারা যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, এটা আপনি খোঁজ নিয়ে দেখেন কে কি ভূমিকা পালন করেছে। এটা স্পষ্ট। আমাদের মহাসচিব ৩১ অক্টোবর বলেছেন এই আন্দোলনের সাথে আমরা নাই। ওনারা আবার কিন্তু এখন বললাম আমরা মাস্টার মাইন্ড। আর আমাদের আমিরি জামাত মানবতার জন্য এই মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান উনি বলছেন না, এই আন্দোলনে ২৪ আন্দোলনে একক কোনো মাস্টার মাইন্ড নেই, ১৮ কোটি মানুষ হচ্ছে মাস্টার মাইন্ড। এখানে একটু আপনার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে নাই যখন বলছে যে কৌশলের অংশ, কিন্তু আপনি জিনিসটা খেয়াল করে দেখেন, গতকালকে আমি একটা টক শোতে আমার টক শোতে গেস্টরা বলছিলেন যে প্রত্যেক জায়গাতেই কিন্তু দেখেছেন যে বিএনপির লোকরাও ছিল, জামাতের লোকরাও ছিল, কিন্তু তখন তো রাজনৈতিক একটা ট্যাগ দেওয়া হচ্ছিল বিএনপি জামাতের আন্দোলন, সেই কারণে তো কেউ মুখ খুলছিল না। ছাত্রদল নিজেরাও কিন্তু বারবার বলছিলেন যে আমরা আসলে কোনো ব্যানারে যাব না, আমরা ছাত্রদের সঙ্গে থাকছি। কিন্তু ছাত্রদের সঙ্গে থাকা মানে কি একটা ফোর্স, একটা সংগঠন, ছাত্র সংগঠন, এত বড় একটা সংগঠন, তারা ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। আমি না না আমাকে বললে হবে নাকি বিএনপি ছিল নাকি? না না ওনারা বলছেন এটা তো আমরা দেখেছি, আমরা নিজেরা মাঠে কভার করেছি। আমি একটা কথা বলি, না একটা মজার কথা না না আমি যা করছে না আমি কথা বলছি আর কি, আমি এই কথা বলছি। ওই ব্যাখ্যা তো তাই দাঁড়ায় নাকি আপনি যেটা বলছেন মহাসচিবের কথা দিয়ে এবং জামাতের আমিরকে দিয়ে আমি মহাসচিবের ওই কথাটার কথা বলছি। উনি মাননীয় এটা কেন বলেছিল এই যে আমি আপনি একটা কথা বলি, আমার কথা বলার সুযোগ দেন। বলছেন আমার বক্তব্য হচ্ছে আমরা অস্বীকার করছি না, আমরা বলছি অবশ্যই ছাত্র দল ছিল, যুব দল ছিল, ছাত্র শিবির ছিল, জামাতের ইয়ং ফোর্স ছিল। আমার বক্তব্য হচ্ছে আপনিও ছিলেন, আমি ধরে নিলাম আপনি যদি থাকেন ধরে নেন আমি ছিলাম, আমিও মাঠে ছিলাম, আমি আপনার কথা বলছি। মহাসচিব, মাননীয় মহাসচিব, জি আমাদের এলজেডি মন্ত্রী, আমি ওনার কথা ধরলাম, ওনারা ছিলেন। উনি গ্রেফতার হয়েছেন, না না আমি বলছি উনি গ্রেফতার হন, কয়েকজন গ্রেফতার হলেন, আমি বলি নজরুল ইসলাম, রিজভী আহমেদ, হোল নেশন। আমি জানি তো, আমি 4 তারিখের গুগল করেন, মানব হোল জমিন দিয়ে নেশন, দেখেন যদি ফজলে হুদা কইছিল। হোল নেশন ছিলেন আমার বক্তব্য। জি জি তাহলে আমি যদি আমার বাবা মারা গিয়েছেন, আমার ভাই মারা গিয়েছেন, আমি যদি থাকি, অবশ্যই আমার বাবা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছেন, আমার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন মারা গিয়েছেন, তাদের বিচার চাই না কেন? তাদের আকাঙ্ক্ষা বা বাস্তবায়ন করি না কেন? হ্যাঁ ভোটের পক্ষে 70% ভোট দিয়েছেন সরকার, হ্যাঁ ভোটকে
আপনার গণরায় কেন বাস্তবায়ন করছেন না না, কেন? আপনি চলে গেলেন আমি তো ওই অর্থে ভোটের- কথা বলছি। ভোটের হিসাবে গেলেন। আমার কে বিচার না, না, চায়নি? ওইটা কিন্তু আমার বলতে জুলাই আমাদের। সনদকে এত পলিটিক্যাল না, বানাইতে না, গেছে জুলাই সনদকে এইটার একটা খাটো করছে পলিটিক্যাল কে? নেগোসিয়েশন হয়ে গেছে 24-এর গণবিপ্লবকে খাটো করছে কে? ওই অর্থে আমি বলছি। এখানে আমার এগুলি বক্তব্য হচ্ছে- সনদ বাংলাদেশ না, আমি আপনার 24-এর বক্তব্য গণঅভ্যুত্থান কামাল না। ভাই একটু যদি বলি আর কি, এরকম করতে খুবই করতে ভাই ভুল অনেক হলো। অনেক আমরা ভাই শুনেন। বলছেন যে আসলে এটা করতে জুলাইকে আপনারা পলিটিক্স বানায় না। ফেলতেছেন, মানে ব্যাপারটা যদি না, না, না হয় এখানে না, আমি না, একটু জুলাই just- জুলাই আপনার না, আপনারা- না, না, জুলাই আপনারা কে জুলাই বল- কে- 100% পলিটিক্যাল আপনার- বিপ্লব। যদি আমি না, আপনার জুলাইকে আপনাকে counter-এ পলিটিক্যাল একটু- স্ট্যান্ড ছিল না? আপনি একটু অ্যাড করি, আমার আমি শেষ প্রশ্ন করি, কিন্তু আছে। জুলাইকে আপনি কি বিপ্লব বলবেন? এটা রাজনৈতিক বিপ্লব না? অবশ্যই রাজনৈতিক বিপ্লব, অবশ্যই রাজনৈতিক কালচারাল বিপ্লব। বিপ্লবে আপনার তো সাধারণ মানুষ অংশ নিয়েছিল তাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে, অবশ্যই। এবং তারপরে তো আজকে বিচার যেই প্রসঙ্গ এটা নিয়ে আমি আলোচনা civil হচ্ছে সেটা তো আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, বা সেই সময় যে অপরাধের সংগঠিত হয়েছে, গণহত্যা হয়েছে, তার বিচারের জন্য তো আজকে এই প্রসঙ্গটা নিয়ে আমাদের আমরা এই কথাই বলছি, আমি এই কথাটা বলছি। দুই নম্বর হ্যাঁ। হচ্ছে আমার প্রশ্নটা কিন্তু এটাও ছিল যে মূলত যে আপনারা যেটা বলছেন যে জুলাই রাজনৈতিক কিনা বা জুলাইতে হত্যাকাণ্ড ঘটেছে কিনা সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিকভাবে আপনারা মাখাবেন কিনা, না। সব মিলিয়ে আপনি যখন বলছেন যে অমুক ছিল না, আমরা ছিলাম, তমুক ছিল না, অমুক ছিল, এই জায়গাতে রাজনীতিকরণটা আমরা আসাতে তো রাজনীতিকরণ করছি না, আমি বলছি জুলাইটা আসলে তখন হারায় যাচ্ছে। জুলাই আমরা বলছি আমরা এখন রাজনীতিটা করছে বর্তমান সরকার। আমি বলছি এই জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা, 70% জনগণের আকাঙ্ক্ষা। এটা কোনো একক দলের না। যখন আমাদের এই মাননীয় মানে মহাসচিব যখন বলেন মাস্টার মাইন্ড অমুক, তখনই কিন্তু কোশ্চেন আসে। তখনই আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা বলছেন 18 কোটি মানুষ হচ্ছে মাস্টার মাইন্ড, এটা কোনো একক দলের ক্রেডিট নয়। আমরাও বলি এটা কোনো একক দল। নিজে বলছে যে জনগণই মাস্টার। হ্যাঁ, হ্যাঁ, তিনি আমি বলছি আমাদের মাননীয় সংসদ সদস্য মন্ত্রীদের মুখ থেকে কিন্তু কথা আসছে। আমরা বলছি 18 কোটি মানুষ হচ্ছে মাস্টার মাইন্ড। এটা কোনো একক দলের কোনো একক নেতৃত্বে এখানে বিপ্লব হয় না, এটা তো সবাই স্বীকার একেবারে। করেন এটা। এই যে আমাদের রিকশালার ছিল, কিন্তু সবজি কৃতিত্ব বিক্রেতা নেওয়ার ছিল, সময় কিন্তু ঠিকই সবাই সবার ধরে যাচ্ছে, কিন্তু তাই কিন্তু শোনেন, দেখতেছি। প্রত্যেকে জায়গাতে বলতে পারবে, কিন্তু জনগণ জাজমেন্ট করবে। এটা আসলে সকল মানুষের একটা বিপ্লব। জি হুদা ভাই, আপনি একটু বলবেন, আপনি তো বক্তব্য শুনছিলেন, প্রশ্ন করার আগে আপনি এটার কোনো উত্তর দিতে চান কিনা ওনার? না, এটা উত্তর দেওয়া উচিত না, সমীচীন না, শোভনীয় না। কাজেই সেই লাইনে যায়নি। উনি একজন মাননীয় সংসদ সদস্য, সরকারের রিমানও সংসদ সদস্য না। উনিও বেসরকারি সদস্য সংসদের, আমিও বেসরকারি সদস্য সংসদের। আমি যে দল রাষ্ট্র পরিচালনা করছে সেই দলের পক্ষে, উনি আরেকটা দলের পক্ষে। কোন দলের কি ইতিহাস এটা সবাই জানে। এগুলো বলে উত্তপ্ত করে জনগণ টকশোতে যারা আসে তাদেরকে খারাপ বলে। ভাই, আমরা তো জনপ্রতিনিধি, উনিও জনপ্রতিনিধি। 47-এর কথা বললে অন্য কথা আসবে, তাই না? 71-এর কথা বললে অন্য কথা আসবে। আমি 71-47 আমি ছেড়েই দিলাম। এটা জনগণ ঠিক করবে, জনগণ জানে এটা পুরাতন বিষয়। তো আপনি 86-তে কি করেছেন, 88-তে কি করেছেন, 96-এ কার সাথে ছিলেন, কার হাত ধরে আপনার জন্মটা হলো, আপনি তাকে ভুলে গেলেন কেন? ম্যাডাম খালেদা জিয়াও তো জুলাই আন্দোলনে কোনো ভূমিকা রাখেনি, তারেক রহমানও কোনো ভূমিকা রাখেনি, মহাসচিব তো রাখেইনি। এমনিতে 400টা মামলা খাইছে, ওটা কোনো বিষয়ই না। আর বিএনপির তো খুব বেশি একটা করেনি, মানে খুন খুব বেশি হয়নি। তবে যে কয়টা রাজনৈতিক দল আছে তার চেয়ে বেশি হয়েছে আর কি, সবাই মিলে যা তার চেয়ে বেশি হয়েছে। আর আপনি জেল মামলা সকল রাজনৈতিক দল মিলে যতগুলো ছিল তার হচ্ছে 10 গুণ জেল মামলা, বা 100 গুণই বলা যাবে। 1.5 লক্ষ মামলা, 60 লক্ষ আসামি, বিশ্বের একটা ইতিহাস। আমরা এগুলো বিক্রি করি না। 71-এও কোনোদিন আমরা বিক্রি করিনি। 71-এও একটা গোষ্ঠী আসে ব্যাপকভাবে তাদের সম্পত্তি বেড়ে নিয়েছিল। আমি আপনার ইনিশিয়াল বক্তব্যে কিন্তু আমি বলিনি এভাবে, আমি কিন্তু অন্যভাবেই বলেছি, সকলকে ক্রেডিট দিয়ে আমার দলের স্ট্যান্ড। এখন অন্য দলের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডই তারা বলবেন। এখানে তো বিচার করবে জনগণ, তাকে রিবার্টাল দেওয়া তো আমার কাজ নয়। আমার মনে হয় উত্তর আপনি পেয়েছেন। দেখুন, সাংস্কৃতিক ক্ষেত্রে উনি বলেছেন যে মাইট ইজ রাইট, উনি বলেছেন গণতন্ত্র। 86-তে গণতন্ত্রের জন্য কিন্তু এরশাদের সাথে ভোটে জামাত যায়নি। কিসের জন্য গিয়েছে? স্বার্থের জন্য গিয়েছে। এটা খুব স্পষ্ট এই বিষয়গুলো। আর সংস্কৃতিকে আমরা দেখেছি ভাই, আমরা দেখেছি জুলাইয়ের পর কি করা হয়েছে। এটাকে একটা ইসলামী বিপ্লবের একটা রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। একজন মানুষ একটা নারীকে নিয়ে বাজে মন্তব্য করেছে, তাকে
নিয়ে যাওয়া হয়েছে, তাকে জামিন করে এনে হাতে কোরআন দিয়ে। আমরা অনেক বুদ্ধিজীবীকে দেখেছি দীর্ঘদিন কোরআন নিয়ে চলতে, এখন কিন্তু নিয়ে কোরআন হাতে নিয়ে যান না। উনি একটা পত্রিকার সম্পাদক। এটা আপনি আমার যেটা কথা বলছেন- বলতে দেন, আমি আপনি বলি। বলেন হুদা ভাই, জি, বলেন প্লিজ। বলেন। আপনি হাসতেছেন, আমার তো জলে ভাই, কারণ আমার বাপ তো মুক্তিযোদ্ধা। জন্মের পর তো আমি বাপরে দেখতে পারিনি, আপনি তো দেখছেন, আপনি তো হাসবেনই। না, আমাদের পরিবার কাজে আমার কথা লেট মি নো, আপনি আপনার কথা বলেছেন। জি, বলেন। ডোন্ট ট্রাই টু ক্রস ইওর লিমিট এন্ড ইউ না। বি দেয়ার এন্ড না, ইউ না, লিসেন মি আমরা ইফ ইউ হ্যাভ টাইম। cross করছি ইফ দ্য জি, হুদা ভাই আপনি মনে হয় বলেন। না না, লেট হিম হ্যাঁ, হুদা ভাই আপনি আপনার Let বক্তব্য him বলেন, শেষ করেন। সো আমরা কোনোদিনই ওগুলা কোনোদিন দাবি করে না বিএনপি। বিএনপি জনগণের জন্য যে কথাটা অনেকরাই বলেছেন, এটা খুব দামি কথা বলেছেন, যে জুলাই আন্দোলন কেন ছিল। জুলাই আন্দোলন ছিল মানুষ যেন ভালো থাকে, জুলাই আন্দোলন ছিল সবাই যেন সমান সুযোগ পায়, জুলাই আন্দোলন ছিল সবার জন্য কর্মসংস্থান হয়, জুলাই আন্দোলন ছিল কৃষকেরা যেন তাদের ন্যায্য মূল্য পায়, জুলাই আন্দোলন ছিল মানুষ যেন সম্মানের সাথে তার নিজের মতকে প্রতিষ্ঠা করতে পারে, জুলাই আন্দোলন ছিল গণমাধ্যম যেন স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে। মত প্রকাশ করতে পারে। এরকম এই জন্য ছিল না যে আরেকজনের বক্তব্যের মাঝে আপনি বাধা দিবেন, এই জন্য জুলাই আন্দোলন ছিল না। জুলাই আন্দোলনটাই ছিল হচ্ছে আপনার মতের সাথে আমি দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। জুলাই আমি কোথায় ছিলাম, কে কোথায় ছিল, এগুলো তো সব হিস্ট্রি। এখন তো আর ওই গল্পের অবস্থায় নাই, এখন তো মিডিয়ার যুগ। যে সাংবাদিকটা আওয়ামী ফ্যাসিজমকে সাপোর্ট করেছে, নিজের অজান্তে ওই সাংবাদিকটাও কিন্তু কিছু প্রমাণ রেখে গেছে তো। এটাই কিন্তু মিডিয়ার সৌন্দর্যটা ঠিক ওই জায়গাটাই। আমরা বলতে চাচ্ছি, আমরা বিরোধী দলকে বারবার বলছি, ওই যে সংস্কার আর কি সংশোধন, আরে ভাই 8 মাস আপনি বিচার সালিশ করে জনগণের টাকা নষ্ট করে চা বিস্কুট খেয়ে এতগুলা রাজনৈতিক দল মিলে একটা সনদ করলেন, যে সনদটাকে আমরা সনদ বলি, ওনারা সনদ বলে। জানি না আরবির উচ্চারণ কি, আমার আরবি পড়ালেখা খুব ভালো না, সেই ভিতরে না যাই আমরা। কিন্তু এই যে এই সনদটা প্রত্যেকটা জায়গায় আছে, সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধন করেই সংস্কারটা করতে হয়। এই জিনিসটা যারা বোঝে না, তাদেরকে বুঝাবার শক্তি পৃথিবীর কারণ নাই রে ভাই। তারা এক এক সময় এক একটা বুঝেছে, কিন্তু তারা কিন্তু এক সময় বুঝেছে ভারতের পাকিস্তানের সাথে আমাদের যাওয়া হবে না, ভারতের সাথে থাকতে হবে। এই গোষ্ঠীটাই এক সময় কিন্তু বুঝেছে যে না, আমরা ভারতের মাধ্যমে আমরা এই স্বাধীনতা যুদ্ধে আমরা যাব না, আমরা পাকিস্তানের পক্ষে থাকব। কিন্তু তারা এখন যেটা বুঝতেছে, সামনে কি এটা থাকবে? এক সময় তো তারা ছিলেন যে ইসলামী জামায়াতে ইসলামী বাংলাদেশ, মানে অন্য একটা দেশের চ্যাপ্টার এই দেশে খোলা হয়েছিল। এখন আবার তারা বলে যে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা ওই লোগো চেঞ্জ করে। তারা আগে বলতো আইনের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, কি কোরআনের আইন চাই। এখন তারা বলে তারা মাহরুম গায়ের মাহরুম মানে না। তাদের নেতারা বলে যে না, এখন আর আমরা ওই শরিয়া আইন মানি না। কাজে এই যে জিনিসগুলো, এইটা থেকে যদি আমরা আগামীতে দেশ রক্ষা করতে চাই, ওনার নেতা মানবিক নেতা আর আমার নেতা বেগম খালেদা জিয়া অত্যাচারী নেতা, উনি কি এটা বলতে চান? উনি জুলাই আন্দোলনে একটা বারও ম্যাডাম খালেদা জিয়ার নাম নিলেন না, কিন্তু যথারীতি উনি ওনার দলের প্রত্যেকটা নেতার নাম নিয়ে ফেললেন। এই যে এই জিনিসটা আমরা আওয়ামী লীগের মধ্যে একটা প্রশ্ন দিয়ে শুরু করছি, সেটা আপনি যে আগের প্রশ্ন বলছিলেন যে অনেকে বিচার চায় না বা আওয়ামী লীগের বিচারে ইস্যুতে একটু আপনার দ্বিমত ছিল, কিন্তু আপনাদের যখন সংসদে এই বিলটা উঠে বা অধ্যাদেশটা যখন পাশ করার বিষয় আসে, তখন কিন্তু আপনাদের আমির এবং আপনাদের দল, আপনি নিজের সংসদে ছিলেন, তখন কিন্তু সেটা কিন্তু সাপোর্ট দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু হয়নি, এবং আমরা সময় চেয়েছিলেন দেখার জন্য, এবং আপনারা কিন্তু এই পাশ করার বিষয়ে একমত ছিলেন না, এটাও কিন্তু আমরা দেখেছিলাম। এটা কি আসলে ব্যাখ্যা করে নেবেন কি পাশ করার বিষয়? এই যে জুলাই আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রশ্ন, যে অধ্যাদেশটা পাশ করা হয়েছে সংসদে, যে আইসিটি একটা যে না, আমরা যে বিধানটা না, এই বিষয়ে আমরা কোনো কথা বলি নেই। আমি ওনাকে দিয়ে, আমাদের হুদাবাইকে দিয়ে আমি কথা বলি। হুদাবাই বলছেন আমরা শরিয়া আইন মানি না, অথবা শরিয়া আইন চাই না। এটা তো আমাদের মাননীয় মহাসচিব বলছেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এটা তো ওনাদের বক্তব্য, এটা আমার বক্তব্য না। তারপরে বাংলাদেশ জামায়াত ইসলামীর
ইতিহাস, বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাস স্পষ্ট এবং এখানে কোনো দ্বিচারিতা নেই। আমরা কখনো বলি নাই আমরা এভাবে চলবো। ওনারা বলছেন নির্বাচন আগে মদিনা সনদ, মদিনা সনদের আলোকে জি। দেশ চলবে। আচ্ছা, আর সময় এখন হয়ে কোন এসেছে, সনদের সেকেন্ড আলোকে আপনার। দেশ চলছে জনগণ জানে। তারপরে যে জুলাই আন্দোলন, মত প্রকাশের স্বাধীনতা। আজকেও দেখেন আপনারা, ইতিমধ্যে ওনাদের শাসন আমলেই সম্পাদক গ্রেপ্তার হচ্ছেন। উনি বলছেন মত প্রকাশের স্বাধীনতা। আমরা তো সেই বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই কিন্তু জুলাই আন্দোলন করেছি। উনি বলেছেন আমি অবশ্যই ম্যাডাম খালেদা জিয়াকে অনার করি। কীভাবে অনার করি? আমি বাংলাদেশ জামাত ইসলামী মতিঝিল থানা আমির ছিলাম। আমি যখন ম্যাডামকে মইনুল রোড থেকে বের করে দেয়, ঢাকা সিটিতে 18 দলীয় জোটের ব্যানারে একমাত্র কামাল হোসেনের নেতৃত্বে মতিঝিলে মিছিল বের হয়েছিল। ওই দিন কোনো ম্যাডাম খালেদা জিয়ার কর্মীদেরকে আমরা রাস্তায় দেখি নাই। এবং হুদাবাইরা তখন কোথায় ছিলেন এটা আমরা জানি না। প্রতিটি আন্দোলন সংগ্রামে জি, আমি- ম্যাডাম আমি- খালেদা জিয়াকে আমরা সম্মানের না, জায়গায় আপনারা এর রেখেছি। আগেও বলেছেন যে এবং সর্বশেষ আমি একটু অনেক রেখে যেতে চাই। অনেকটা আপনি এই বিষয়ে একটু কিছু বলবেন কিনা, যেহেতু আপনি এর প্রশ্ন তুলেছিলেন, আসলে বিচারের প্রসঙ্গ আসছিল এবং জামাতকেও আপনি বলেছেন গণহত্যার দায়ে তারাও তো আসলে আমার অভিযুক্ত যেটা হয়। মনে হয়, আমি খুব ছোট করে বলি আর কি, যে আমরা এক মিনিট আসলে সময় আছে। বাংলাদেশের হিস্ট্রিটার একটা সিঙ্গেল ন্যারেটিভ জানতে চাই, সিঙ্গেল ন্যারেটিভ তৈরি করতে চাই। এখানে আইসা মনে করেন যে আপনি দেখবেন যে জামাত এবং আওয়ামী লীগের মধ্যে একটা মিল আছে। সেই মিলটা হলো জামাতের লোকজন 73-এ দুর্ভিক্ষরে সেন্টার করে বলবে এই যে এই জন্য আমরা চাই নাই। আবার দেখবেন এখন আওয়ামী লীগের লোকজন এই যে হামে মৃত্যুটারে সেন্টার করে দেখায় বলে এই যে দেখেন হামে মারা গেছে, যদি শেখ হাসিনার পতন না হয়তো এতগুলো শিশু তো মারা যেত না। কিন্তু শেখ হাসিনা কিন্তু নিজে 1400 মানুষকে গুলি করে মারার অর্ডার দিয়ে দিচ্ছে। সেটা নিয়ে কিন্তু তাদের কোনো দেখভাল নাই। এই যে দৃষ্টিভঙ্গিগত জায়গাগুলোর মিল, আমি শুধু একটা জায়গায় একটু ভাইকে করে ইনফরমেশন দিয়ে যাব, বাইরের লোকের কথা বলতেছি না, ভাইদের নেতার লেখা বইয়ের থেকে একটা কোটেশন দিতেছি। ভাই বললেন 2009 সালের ইলেকশনটা ম্যানেজড ইলেকশন ছিল, সেইটা বিএনপিও মনে করতেছিল। কিন্তু বিএনপি কি ভয় থেকে ইলেকশনে গেছিল জানেন? সেটা অন্য কারো বইয়ের কোটেশন দিচ্ছে না, কামরুজ্জামানের বই, তাদের সাবেক নেতা কামরুজ্জামানের বইয়ের নাম ফাঁসি সেল থেকে দেখা বাংলাদেশ। সেখানে তিনি বলছেন যে খালেদা জিয়ার যেটা চিন্তা ছিল, ম্যাডামের যেটা চিন্তা ছিল, যে কোনো কারণে জামাত ইলেকশনে চলে যাবে, কারণ জামাত অলরেডি আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন ওপেন করে ফেলছে। যদি জামাত ইলেকশনে চলে যায় তাহলে তো বিএনপি বিপদে পড়ে যাবে। এবং কামরুজ্জামান লিখতেছে এটা যে আমরা খালেদা জিয়া ম্যাডামকে বুঝাইতে পারি নাই বা আমাদের নেতারা যে বুঝায় নাই, এটার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। এটা কিন্তু বাইরের কোনো মানুষের লেখা না, তাদের পার্টির লোকের নামেই লেখা আছে। সো বাংলাদেশে যখন এই কনস্পিরেন্সিগত পলিটিক্স হয়েছে, সেই পলিটিক্সে দুইটা পার্টি সবসময় অবস্থান নিচ্ছে, একটা হলো আওয়ামী লীগ এবং একটা হলো জামাত। এটা 86 ইলেকশন বলেন, 96 বলেন, যে কোনো সময় বলেন, তারা অলওয়েজ এই কনস্পিরেন্সির মধ্যে আছে। ফলে আমার মনে হয় আওয়ামী লীগের বিচার আইসিটি একটা হইতেই হবে, এবং সাথে সাথে সময় আসছে জামাতেরও একবার আইসিটি একটা ঘুরে আসার, ওই বিধানের অধ্যাদেশের মধ্য দিয়ে আসে, কারণ তাদেরও একটু পরিষ্কার হয়ে আসাটা জরুরি। শেষ একেবারে প্রায় আপনি ছোট করে 10 সেকেন্ডে বলবেন। 10 সেকেন্ড। জামাত ইসলামী সকল পথ, সকল সময়, সব সংগ্রাম শেষ করে এখানে এসেছে। অতএব জামাত কার্ড নিয়ে অতীতে যারা খেলেছেন, সামনের সেই কার্ড অসল করে দিয়েছে 24 আপনার কথা বুঝতে পেরেছি, মনে হয় অনেকরাই বুঝতে পেরেছে সবাই। খুদা ভাই, কামাল ভাই এবং অনেকরাই, আপনার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের সম্পাদকীয়তে। আমাকে আগামীকাল আবার দেখা হবে এক সময়। শুভরাত্রি।